সকালবেলা নাকি এই জানলা দিয়ে আমাদের বাড়ির সবাই খুব সুন্দর সূর্যোদয় দেখেছে এবং কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেয়েছে। আমি তো এমনিই দেরিতে ওঠা মানুষ, আমি যখন উঠেছি 7টার সময় তখন সেসব কিছুই নেই। খাবার টেবিলে এত খাবার দেখেই আমার সকাল থেকে গা গোলানো শুরু হয়েছে। আমি এইসবের কিছুই খাইনি, সবাই লুচি ছোলা খাচ্ছে, আমি শুধু 2টো ব্রেড আর একটুখানি জ্যাম নিয়েছি। এতদিন আমি ব্রেকফাস্টেও অনেক কিছু খেয়েছি, মানে যা যা ছিল মোটামুটি সব কিছুই একটু একটু করে টেস্ট করেছি, চাউমিন পাস্তা, কিন্তু আজকে আমার কিছুই ইচ্ছা করছিল না খেতে। গতকাল সারাদিন না খেয়ে থাকায় ওই বিকালবেলায় মাথা ধরে গিয়েছিল এবং সেটায় প্রচণ্ড কষ্ট হয়। তাই আজকে ঠিক করেছি রাস্তায় যদি একটু ভাতও পেয়ে যাই, কোনো সবজি বা কিছু নাও পাই, তাহলে এই বাটার দিয়েই খেয়ে নেব। এইখানেও সিঁড়ি দিয়ে নিচে নেমেই হোটেল রুম, এবং সবাই ভুলে যাচ্ছিল যে আমাদের বাইরে বেরোতে হলে সিঁড়ি দিয়ে উঠতে হবে না নামতে হবে। আসলে আগের হোটেলটায় আমাদের সামনেই শুধু ওঠার সিঁড়ি ছিল, কোনো নামার সিঁড়ি আমাদের চোখের সামনে ছিল না, তাই অতটা অসুবিধা হয়নি। আর এখানে যেহেতু ওঠা নামা সব সিঁড়ি একই সাথে, তাই জন্য সবাই গুলিয়ে ফেলছিল যে আমাদের উঠতে হবে না নামতে হবে। ব্রেকফাস্ট শেষ করে লাগেজ নিয়ে আবার বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। কালিম্পংয়ে আমাদের হোটেল থেকে ভিউটা খুব ভালোই ছিল। চেষ্টা করলাম একটা রিলস যদি করতে পারি, কিন্তু সম্পূর্ণটা করতে পারলাম না। দেখা যাক দার্জিলিং যাওয়ার পথে যদি কোথাও করা যায়। এই হলো কালিম্পংয়ের বাজার। কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, কত জামা কাপড় রয়েছে। আমরা মেয়েরা তো শুধু এইটুকুই চাই, শপিং। আর আমাদের হোটেলটা এই বাজার থেকে এতটাই দূরে ছিল যে আমরা এখানে আসতে পারিনি। তাই বাবাকে বলছিলাম যে পরের বার থেকে যখনই হোটেল নেবে এরকম বাজারের সামনাসামনি নেবে। গতকাল বিকেলটা এতই শান্ত ছিল যে ঘুরতে এসে এত শান্ত আবার পছন্দ হয় না। মানুষের কোলাহল না থাক, অন্তত যদি একটা ঝর্ণার আওয়াজও পাওয়া যেত তাহলেও আমি খুশি হয়ে যেতাম। গতকাল তিস্তা আমাদের ইটিনারিতে থাকলেও আমরা রাফটিং করব না বলে ড্রাইভার আমাদেরকে তিস্তার সামনেই নামায়নি, এবং এরপর এমন একটা জায়গায় দাঁড় করিয়েছিল যে যেখান থেকে আর সুন্দর ছবি উঠবে না। তাই আজকে যাওয়ার পথে নেমে সুন্দর সুন্দর ছবি তুলে ভিডিও করে তারপর আবার যাত্রা শুরু করেছি। সিকিমের পাহাড়ে ছোট ছোট ঝাউ গাছের মতন গাছই বেশি ছিল, আর দার্জিলিংয়ে ঢুকতে ঢুকতেই দেখতে পেলাম এরকম বড় বড় লম্বা লম্বা গাছ। রাস্তায় যেতে যেতে পড়লো লাভার্স মিট ভিউ পয়েন্ট। এইরকম একটা জায়গা থেকে কি না কি দেখতে পাবো ভাবতে ভাবতে যখন ক্যামেরাটা নিয়ে সামনে গেলাম, অসাধারণ, চোখ জুড়িয়ে গেল। পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে তিস্তা নদী। প্রায় অনেকক্ষণ পর একটা হল্ট পাওয়া গেছে। এতক্ষণ গাড়িতে বসে আমার এমনিই গা গোলাচ্ছিল, ইচ্ছা করছিল না এত তাড়াতাড়ি আবার গাড়িতে গিয়ে বসি। একটা ওআরএস নিলাম, কারণ শরীরটা মোটেও সাথ দিচ্ছে না আজকে। আর এখানে অনেক রকমের ক্যান্ডি রয়েছে, চকলেটস রয়েছে। এখান থেকে একটা ক্যান্ডির প্যাকেট তুললাম। সুন্দর সুন্দর ফ্লেভার্ড স্টিক চকলেটগুলো এখানে ছিল। এখান থেকে না নিয়ে দার্জিলিং থেকে নেব ভেবেছিলাম, কিন্তু দুঃখের বিষয় পরে গিয়ে আর দার্জিলিংয়ে এই চকলেট দেখতে পাইনি। এরপর গাড়িতে উঠতেই শুরু হলো মাইলের পর মাইল চা বাগান। কোন চা বাগানে দাঁড়িয়ে যে আমরা ছবি তুলব সেটা ভাবতে ভাবতেই হুশ হুশ করে পাশ দিয়ে সব চা বাগান পেছনে ফেলে গাড়ি ছুটতে লাগলো।
আজকেও আর দেখার মতন খুব বেশি কিছু নেই। এরপরে লামহাটা এবং সেখান থেকে দার্জিলিংয়ের হোটেলে। এর মধ্যেই রোদ সরে গিয়ে বীভৎস ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো, যার মানে হলো আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। পাহাড়ের ওয়েদার বড়ই অনিশ্চিত, এবং সেটা যে কতটা অনিশ্চিত তা দার্জিলিং 3 দিনেই আমাদের বুঝিয়ে দিয়েছে। রাস্তার ধারে ধারে এত গাছ এবং ফুটে রয়েছে খুব সুন্দর সুন্দর ফুল, এবং মার এই ফুলগুলো দেখেই ভীষণ লোভ লাগছিল। খালি বারবার বলছিল যে যদি একটা ডাল তুলে নিয়ে আমাদের কলকাতায় লাগানো যেত, কিন্তু দুঃখের বিষয় এখান থেকে ডাল তুলে নিয়ে কলকাতায় লাগালেও সেই গাছ হবে না, কারণ এগুলো এইখানে অর্থাৎ এই পাহাড়ের জলবায়ুতে হয়। পৌঁছে গেলাম লামহাটায়, এবং এইখানে এসে টিকিট কাটতে না কাটতেই শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। পাহাড়ে এসেছি, ছাতা সবাই নিয়েই এসেছি, কিন্তু কারোর ছাতা সুটকেসের ভেতরে এবং কারোর ছাতা হ্যান্ডব্যাগে, এবং সে সব জিনিসই গাড়িতে। আর আমরা গাড়ি থেকে প্রায় 5 থেকে 7 মিনিট হাঁটা পথে। এখানে দাঁড়ালাম বলে আরো বেশ কিছু সুন্দর সুন্দর ফুল চোখে পড়ল। প্রায় আধ ঘন্টা এমনি এমনি দাঁড়িয়ে থাকার পর বৃষ্টি কমছে না দেখে আমি আর বোন দৌড়ে দৌড়ে গাড়ি থেকে গিয়ে 3টে ছাতা নিয়ে এলাম, যাতে অন্তত 6 জনের মাথাটা না ভেজে। বৃষ্টিতে গাছপালা মোহময়ী লাগে ঠিকই, তবে এই বৃষ্টি আর কাদা আমাদের লামহাটা বেড়ানোটা মাটি করে দিল। বাবা মা তো উপরে উঠতেই চাইলো না, অগত্যা লেক অবধি আর যাওয়া হলো না। ওখানেই বেশ কয়েকটা ছবি তুলে নেমে এলাম, এবং গাড়ি করে আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে। চোখে পড়ল দার্জিলিংয়ের বিখ্যাত টয় ট্রেন। এছাড়াও দার্জিলিংয়ে ঢুকতে সবার প্রথম যেটা চোখে পড়লো সেটা হলো রাস্তার ধারের এই নোংরা। সিকিমে রাস্তার ধারে একটা নোংরা কাগজ কিচ্ছু দেখা যায়নি, এবং দার্জিলিংয়ে ঢুকতেই সেই দৃশ্য একদম বদলে গেল। এত খারাপ লাগছিল দেখে, মনে হচ্ছিল ইস, দার্জিলিংটাও যদি সিকিমের আন্ডারে হতো তাহলে হয়তো পরিষ্কার থাকতো। হ্যাঁ, এখান দিয়ে মনে হয় এই শিলিগুড়ির গাড়ি ছাড়ে, শিলিগুড়ি টু দার্জিলিং। এই যে এই ট্রেন। যেতে যেতেই চোখে পড়লো ঘুম স্টেশন, এবং দার্জিলিংয়ের রাস্তায় এত জ্যাম যে কোথাও নামবো সেই সুযোগটাই হয়নি। অনেক জ্যাম কাটিয়ে অবশেষে পৌঁছালাম হোটেলে, এবং সবারই প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই এসেই আগে খাবারের অর্ডার দিয়ে দিলাম। রুমে ঢুকে একটাই কথা মনে হলো, ইস, এই হোটেলটাও গ্যাংটকের মতো নয়। গ্যাংটকের হোটেলটা সত্যি ভীষণ ভালো ছিল, যেমন বড় সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন। এইখানে এসে প্রথম মাছ পাওয়ায় আমরা সবাই যেন হাতে চাঁদ পেলাম, তাই দুপুরে মাছ আর ভাত সহযোগে আহার শেষ করে বেরিয়ে পড়লাম ম্যালের উদ্দেশ্যে। হোটেল থেকে ম্যাল খুব বেশি দূরে নয়, ওই 10-15 মিনিট মতন হাঁটা পথ। এই যে পিওর দার্জিলিং টি অ্যাভেলেবেল। এই রাস্তাটায় যে কত সুন্দর সুন্দর জিনিস চোখে পড়লো, এবং এই রাস্তার উপরে যে কটা দোকান রয়েছে সব কটাতেই কিন্তু খুব এক্সপেন্সিভ জিনিস রয়েছে, অর্থাৎ 1000-2000ও নয়, এখানে 5000-7000 টাকারও শাল রয়েছে, এবং আমি তো দেখে অবাক যে 5-7 হাজার টাকারও শাল হয়। অবাক হওয়া শেষ হতে না হতেই চোখে পড়লো সেই বিখ্যাত হোপ গ্লেনারিস। ছবি তো অবশ্যই তুলেছি গ্লেনারিসের সামনে লাইন দিয়ে, তবে সেটা কালকে দেব, কারণ এখানে ছবি তোলার জন্য স্পেশালি আমি একটা লাল রঙের জ্যাকেট বানিয়েছি। এই ম্যাল চত্বরটা বেশ পরিষ্কার, এইখানে এসে ভালো লাগলো, মনে হলো যে না, একটা সিকিমের মতন জায়গা পাওয়া গেছে। ম্যালটা যেখানে শেষ হচ্ছে তার বাঁ দিক ডান দিক 2 দিকেই মার্কেট রয়েছে, তবে বাঁ দিকের মার্কেটটা একটু বেশি ঘিঞ্জি, এবং এখানে উপরটা একদম পুরো চাদরের মতন টাঙানো, এবং ডান দিকের মার্কেটটা তুলনামূলক খোলামেলা। এই যে বাঁ দিকের মার্কেটটা একদম পুরো বাঁশ দিয়ে একদম চাদোয়ার মতন বিছানো রয়েছে, খুবই ঘিঞ্জি এই জায়গাটা।
তুলনায় ডান দিকের এই নিউ মহাকাল মার্কেট এখানটা বেশ ফাঁকা ফাঁকা। আমাদের জেম্মা আগেই বলে দিয়েছিল যে গ্যাংটক থেকে জিনিস কিনবি, কারণ দার্জিলিংয়ে দাম প্রচণ্ড বাড়িয়ে রাখে এবং দরদাম করতে হয়। সেখানে গ্যাংটকে সব কিছু ফিক্সড প্রাইস, তাই ঠকে যাওয়ার সম্ভাবনা কম। এবং দেখলামও সেটাই, যে শালগুলো 200-250 টাকা গ্যাংটকে বলছিল, এখানে সেগুলোই 400-450 টাকা, এবং দরদাম করলে আবার তারা সেগুলো 200-তে দিয়েও দিচ্ছে। আমার মোটামুটি যা কেনার আমি গ্যাংটক থেকেই কিনে নিয়েছি, একটা সোয়েটার, একটা চাদর। এখান থেকে আমার খুব বেশি কিছু কেনার নেই, যদি না কিছু পছন্দ হয়ে যায়। মা কিনলো টুকটাক জিনিসপত্র, টুপি, সোয়েটার এবং চাদর বাড়ির অন্যান্য লোকেদের জন্য। আবার খাবার দোকান। আমার তো এই কদিন ধরে এত খাওয়া দাওয়া হয়েছে যে এখন ফাস্ট ফুড এই ভাজাভুজির দোকান দেখলেও আমার গা গোলাচ্ছে। ওই মাইল থেকে নামার পথে এই একটা দোকানে ফিক্সড প্রাইস এবং সেল চলছিল দেখে আমরা ভেতরে গিয়ে সোয়েটার নিলাম, এবং সোয়েটারের দামটা ঠিকই ছিল। পশমিনা বলে এই একটা দোকান দেখলাম যেখানে শালের প্রচুর দাম। বোন এখান থেকে একটা জ্যাকেট কিনেছে। এছাড়া এই যে শালগুলো দেখা যাচ্ছে ডিসপ্লেতে, এত সুন্দর, দেখলেই মনে হচ্ছে সব নিয়ে নিই, কিন্তু এগুলোর দাম 5,000-7,000। কেনাকাটা শেষ করে ম্যাল থেকে বেরিয়ে এবার চলে গেলাম চায়ের দোকানের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে চা নেব না তা কখনো হয়? আমাদের যে ট্রাভেলার উনি দুটো দোকানের নাম বলে দিলেন, এবং সেখান থেকে আমি আমার বান্ধবীদের জন্য এবং মা বাড়ির অন্যান্যদের জন্য এবং নিজেদের জন্য চা নিলাম। এই প্রথম দেখলাম চায়েরও কত রকমের ভাগ, ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, আর কত কত দামের বিভিন্ন রকমের চা পাতা। একদম 1000 টাকা কেজি থেকে শুরু করে 3000-4000 টাকা অবধিও রয়েছে। ডিনারে বাফেট হওয়ায় স্যুপ থেকে শুরু করে 3-4 রকমের ভেজ আইটেম এবং নন ভেজে ছিল মাছ। তবে আমার শরীরটা এতই খারাপ লাগছিল এবং গা গোলাচ্ছিল যে একটা মাছ দিয়ে একটুখানি ভাত খেয়েই আজকের মতন ডিনারে ক্ষান্ত দিলাম। 9টার মধ্যে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি, কারণ পরের দিন ভোর 3টের সময় উঠতে হবে। কোথায় যাব নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।